এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের আজকের সেকেন্ড লাইভ ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের সেকেন্ড লাইভ ক্লাসটিতে আলোচনা করা হবে হচ্ছে ম্যালেরিয়া পরজীবী নিয়ে। তো আমার পিছনে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে একটা মশা দেখা যাচ্ছে, এখানে একটা নালী দেখা যাচ্ছে, তার ভেতরে কিছু লাল অংশ, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা যকৃৎ, লিভার দেখতে পাচ্ছি। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বুঝতে হবে, ম্যালেরিয়া জিনিসটা কি। ম্যালেরিয়া হচ্ছে এক ধরনের একটা পরজীবী যেটা মশার মাধ্যমে পরিবাহিত হয় এবং মশা থেকে একবার মানুষের দেহে আসে, আবার মানুষের দেহে থেকে একবার সেটা মশার দেহে যায়। এখন কোন মশাটা এই ম্যালেরিয়ার পরজীবীটাকে বহন করতে পারে সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিসের ক্ষেত্রে আমরা মশা বলবো না, আমরা বলবো হচ্ছে মশকি, মানে স্ত্রী মশার দেহে এই পরজীবীটা থাকতে পারে এবং এই পরজীবীটা যদি কোনো একটা মশকির দেহে থাকে, তখন যদি সেটা আমাদেরকে কামড় দেয়, তখন দেখা যাবে যে তার যে অংশটা রয়েছে, যে অংশটার মাধ্যমে রক্ত সে শুষে নেয়, সেই অংশের মাধ্যমে পরজীবীটা মানুষের দেহে প্রবেশ করবে এবং প্রবেশ করে কি হবে, সে প্রথমেই চলে যাবে হচ্ছে লিভারে। এখন একটা ম্যালেরিয়া পরজীবী যে কোনো জীবন চক্রের ক্ষেত্রে, জীবন চক্র যদি আলোচনা করে, অনেকগুলো ধাপ রয়েছে। প্রথমে যে ধাপটা রয়েছে সেই ধাপটা হচ্ছে হেপাটিক সাইজোগনি বা যকৃৎ সাইজোগনি, যেটাকে আমরা বলতে পারি, হচ্ছে হেপাটিক সাইজোগনি। এখন হেপাটিক সাইজোগনি নিয়ে আলোচনা করার আগে তোমরা যারা যারা লাইভ ক্লাসে আছো আমাকে জানিয়ে দিতে পারো কারা কারা প্রথম লাইভ ক্লাসটিতে ছিলে এবং এই লাইভ ক্লাসটিতেও আছো, এবং একই সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তোমার ফ্রেন্ডরা একই সাথে ক্লাস করতে পারে। হেপাটিক সাইজোগনি মানে হচ্ছে যকৃতের ভেতরে তারা নতুন করে কিছু জিনিস তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই লিভার পর্যন্ত কি যাবে? মনে করো একটা মশা তোমার চারপাশে উঠছে এবং সেটা হচ্ছে অ্যানোফিলিস মশকি। দেখা যাবে যে যদি সে ম্যালেরিয়া পরজীবী বাহক হয়, তাহলে তোমাকে যখন সে কামড় দিবে তখন তার যে লালা রয়েছে সেই লালার মাধ্যমে একটা ছোট্ট জিনিস তোমার রক্তের স্রোতের মধ্যে প্রবেশ করবে এবং সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্পোরোজয়। জিনিসটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম, এটাকে আমরা বলবো হচ্ছে স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটটা তোমার রক্তের স্রোতের মধ্যে আসার পরই সে লিভারের দিকে চলে যাবে। এখন প্রশ্ন আসতেই পারে, কেন সেটা লিভারে যাবে? লিভারে যাবে কারণ হচ্ছে লিভারে কিন্তু খাবার সঞ্চিত থাকে। তার মানে হচ্ছে সে এমন একটা জায়গায় যাবে যেখানে খাবার রয়েছে। সে অন্য কোনো জায়গায় গেলে এত বেশি খাবার পাবে না যেটা সে লিভারে গেলে পাবে। এ কারণে সে ধীরে ধীরে একদম রক্তনালীর মধ্য দিয়ে যকৃতের মধ্যে পৌঁছে যাবে। এরপরে শুরু হয়ে যাবে হচ্ছে হেপাটিক সাইজোগনি চক্র। তো আমি দেখি আমাদের সাথে ক্লাসে কে কে আছো। আমাদের সাথে আছে হচ্ছে টাঙ্গাইল থেকে জুবাইর সামি, মুস্তাফিজুর রহমান আছে, মুশফিকুর রোহান আছে, ঢাকা মিরপুর থেকে আছে শুদ্ধ রহমান, রিয়ানুদ্দিন সামরাজ আছে, জাহিদ অপু আছে, ঈশ্বরদী সরকারি কলেজ থেকে আছে মুস্তাফিজুর রহমান, নাজমুল হাসান আছে মিরপুর থেকে, নাজমুস অনিক আছে। এর আগে হয়তো তোমার কমেন্ট পড়িনি, এখন পড়ে দিলাম। মেহরাব পিয়াস আছে চাঁদপুর থেকে, জুবাইর সামি আছে টাঙ্গাইল থেকে, সুমাইয়া কাসিম আগের ক্লাসে ছিল, হ্যাঁ তুমি ছিল, আমার তোমার নামটা মনে আছে। আবু নাসির আছে। আচ্ছা, তোমরা যারা আসছো কমেন্ট করতে থাকো, আমি একটু পরে তোমাদের কমেন্ট করছি। ততক্ষণ আমি বলি হেপাটিক সাইজোগনির ক্ষেত্রে আমরা কি কি ভাগ দেখতে পাই। আমরা দুটো ভাগ দেখতে পাই, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন প্রি আর এক্সো এই দুটার মানে কি? এই দুটার মানে হচ্ছে যে এই স্পোরোজয়েটটা যখন যকৃতে যায় তখন দেখা যায় যে কোনো একটা পরজীবের সাধারণ বৈশিষ্ট্য এটাই যে সে তার
পোষককে ক্ষতি করবে। এখানে বলে রাখি, পোষক জিনিসটা হয়তো তোমরা সবাই জানো, তাও বলি, পোষক জিনিসটা হচ্ছে যার ভেতরে গিয়ে সে খাবার গ্রহণ করতে পারবে এবং তার বংশবৃদ্ধি করার বিভিন্ন ধাপ সে পরিচালনা করতে পারবে। এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে দুই ধরনের পোষক আছে, একটা হচ্ছে মানুষ এবং আরেকটা হচ্ছে মশকির দেহ। এবং মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক আর মশকি হচ্ছে তার নির্দিষ্ট পোষক। মশকি নির্দিষ্ট পোষক কেন? কারণ হচ্ছে মশকির দেহে তার গ্যামেট তৈরি হয় এবং তার জাইগোট হয়, মানে তার যৌনজনন প্রক্রিয়াটা সেখানে হয়ে থাকে। কিন্তু মানুষের দেহের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তার অযৌন জননগুলো ঘটে থাকে, সে কোষ বিভাজিত হতে থাকে, সে অন্যান্য জিনিস তৈরি করতে থাকে, কিন্তু সে কখনো সেখানে গ্যামেটও তৈরি করে না, আবার সেখানে জাইগোটও তৈরি করতে পারে না। এই জন্য এটাকে আমরা শুধুমাত্র মাধ্যমিক পোষক বলি। তার যৌনজনন সম্পন্ন করতে প্রয়োজন হয় হচ্ছে মশকি, সেজন্য সেটা হচ্ছে নির্দিষ্ট পোষক। এটা অনেক সময় প্রশ্নে এসে থাকে যে কি কারণে মশকিকে আমরা নির্দিষ্ট পোষক বলছি। তো এটাই হচ্ছে উত্তর, যে যৌনজনন সেখানে ঘটে থাকে। এখন আসি যকৃতের কোষের মধ্যে যাওয়ার পরে কি ঘটবে। মনে করো এটা একটা যকৃত কোষ। যকৃত কোষ যদি এটা হয়, আর এটা যদি হয় একটা স্পোরোজয়েট। স্পোরোজয়েট গুলো সাধারণত মাকু আকৃতির হয়, এরকম ধরনের হয়ে থাকে এবং তাদের একটা মাথা থেকে থাকে সুচালো ধরনের। সুচালো মাথাটা কেন থাকে? যাতে করে সেটা সহজে বিভিন্ন অংশে ঢুকে যেতে পারে, সে কারণে। আচ্ছা, এখন মনে করো এই যকৃত কোষটার ভেতরে একটা নিউক্লিয়াস তার নিজস্ব আছে, আর এটা হচ্ছে স্পোরোজয়েটটা। স্পোরোজয়েটটা যকৃত কোষে প্রবেশ করছে। যকৃত কোষে প্রবেশ করার পর কি হবে? তার স্বাভাবিক বৈশিষ্ট্য হবে খাবার গ্রহণ করা। এর ফলে কি হবে? যকৃত কোষের ভেতরে সে যাওয়ার পরে দেখা যাবে সে খাবার গ্রহণ করার পর সে ধীরে ধীরে এরকম গোলাকার অংশে পরিণত হয়েছে এবং এটা হচ্ছে তার নিজস্ব নিউক্লিয়াস। এরপরে দেখা যাবে যে এই যে নিউক্লিয়াসটা ছিল যকৃত কোষের নিজস্ব, সেটা একদিকে সরে যাচ্ছে, সে সেটাকে একদিকে সরিয়ে দিচ্ছে বারবার। এরপরে দেখা যাবে যে এই যে কোষটা দেখা গেল স্পোরোজয়েটের বড় হয়ে গিয়েছে, সেই কোষের ভেতরের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করছে। অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করার সাথে একই সাথে সে যকৃত কোষের যে নিউক্লিয়াস সেটাকে সে এক পাশে চাপিয়ে দিতে থাকবে। আচ্ছা, এখন দেখি, এটার নাম ছিল স্পোরোজয়েট, এটার নাম হচ্ছে মেরোজয়েট। এইখানে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সাইজন্ট বা সাইজন্ট দশাও বলা হয়। সাইজন্ট কখন বলা হয়? যখন অনেকগুলো নিউক্লিয়াস একটা কোষের ভেতরে থাকছে, তখন সেটাকে আমরা সাইজন্ট বলে থাকি। আমি দেখি তোমরা কারা কারা নতুন জয়েন করছো ক্লাসে। তোমরা অনেকেই আছো নতুন জয়েন করেছো, যেমন মুজাহিদ রয়েছে, রিয়ান উদ্দিন রয়েছে ময়মনসিংহ থেকে, স্বপ্না রয়েছে, চিটাগং থেকে রয়েছে তানভীর, নোয়াখালী থেকে রয়েছে তারিকু, রোমান রয়েছে, ওসমান রয়েছে, আয়মান ভাই আছেন আমাদের সাথে ক্লাসে। আয়মান ভাই কিন্তু আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস দেখে থাকেন। সামি রয়েছে, আলিফ শেখ রয়েছে, মোস্তাফিজুর রহমান রয়েছে, এমডি মামুন রয়েছে, সিলেট থেকে রয়েছে মোহিত হাসান শান্ত। রোমান জিজ্ঞেস করছি স্পোরোজয়েট কি? স্পোরোজয়েট হচ্ছে যেই জিনিসটা পরজীবীর যে একটা দশা মশার দেহ থেকে আমাদের রক্তের মধ্যে আসবে এবং সেটা যকৃতের মধ্যে প্রবেশ করে এরকম ভাবে যকৃতের কোষটাকে আক্রান্ত করে ফেলবে। এইরকম একটা মাকু আকৃতির কোষকে আমরা বলছি হচ্ছে স্পোরোজয়েট, যেটা ম্যালেরিয়া পরজীবীর একটা জীবন চক্রের একটা দশা হচ্ছে এই স্পোরোজয়েট। নাজমুস অনেক আছে শেখরিবি থেকে, সে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে।
মুন্সিগঞ্জ থেকে রয়েছে একজন। আচ্ছা, তোমরা যারা আসছো তারা কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে ক্লাসগুলো শেয়ার করতে একদম ভুলবে না, যাতে করে সবাই একসাথে ক্লাসগুলো করতে পারে। এখন দেখি এই যে সাইজোন যখন তৈরি হলো এরপরে কি ঘটবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে যখনই আমরা দেখেছি কোনো একটা কোষের মধ্যে নিউক্লিয়াস বারবার বিভাজিত হচ্ছে, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা খুব কমন ঘটনা ঘটে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের পাশে চারপাশ দিয়ে কিন্তু অনেকগুলো সাইটোপ্লাজম আস্তে আস্তে জমা হয়। এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস ধীরে ধীরে তার চারপাশে সাইটোপ্লাজম জমা করে এরকম ছোট ছোট কোষে পরিণত হতে থাকবে। ছোট ছোট অসংখ্য কোষ তৈরি হতে থাকবে। এবং একই সাথে দেখো এখানে যেহেতু অনেক কোষ তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে এই অংশটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার মানে হচ্ছে যে যকৃৎ কোষ, সেই কোষটারও আকার কিন্তু বড় হয়ে যাবে এবং তার যে নিজস্ব নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা একদম একটা কোণায় পড়ে থাকবে। এখন এই অংশটার পরে আরেকটা অংশ ঘটে, যেহেতু এটার চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে ছোট ছোট নতুন কোষ তৈরি হয়ে গিয়েছে, তার মানে অবশ্যই এই কোষটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, এইগুলো মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি কি ঘটে, দেখা যাবে যে এই কোষটা, যকৃৎ কোষটা এভাবে ভেঙে যাচ্ছে এবং তার ভেতর থেকে এরকম আকারের অনেকগুলো ছোট ছোট পরজীবীর কোষ বের হচ্ছে। এখন বলেছিলাম এটা হচ্ছে স্পোরোজয়েট, এটা মেরোজয়েট, এটা হচ্ছে সাইজয়েট। এই কোষগুলোর নাম কি? এই কোষগুলোর নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। এই ছোট ছোট প্রত্যেকটা কোষের নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েট। এই ক্রিপ্টোমেরোজয়েট গুলো থেকে পরবর্তীতে এই ছোট ছোট কোষগুলো মুক্ত হবে। কোথায় মুক্ত হবে? যকৃৎ কোষের, দুটো কোষের মাঝামাঝি কিছু ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোতে এই জিনিসগুলো, ক্রিপ্টোমেরোজয়েট গুলো মুক্ত হয়ে যাবে। তারা তখন কি করবে? নতুন একটা যকৃৎ কোষকে আক্রান্ত করবে। নতুন যকৃৎ কোষটা আক্রান্ত করার আগে যেটা মনে রাখতে হবে, এই যে ধাপগুলো আমরা দেখলাম, এতটুকু পর্যন্ত যেই ধাপটা আমরা দেখছি, এটার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কেন বলছি? কারণ যেহেতু দেখছি যে প্রি শব্দ আছে, তার মানে যে দেহে সে ঢুকবে, সেই দেহে লোহিত রক্তকণিকার মধ্যেও সে একটা চক্র সম্পন্ন করে। সেই চক্রটায় যাওয়ার আগে সে এই যকৃতের কোষগুলোকে আক্রান্ত করে থাকে। এই জন্য এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনির আগের অংশ, তাই এটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবং সাইজোগনি কেন বলছি? কারণ সেখানে একটা সাইজয়েড দশা দেখা যায়, সেই জন্য আমরা এটাকে বলে থাকি সাইজোগনি। এখন এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সোর ক্ষেত্রে যেটা ঘটে, এই ক্রিপ্টোমেরোজয়েটটা নতুন একটা কোষকে আক্রমণ করবে। তখন কি হবে? এই ছোট একটা অংশ, মনে করো এই কোষটা, এটা হচ্ছে আরেকটা যকৃৎ কোষ, সেটাকে সে আক্রমণ করলো। আক্রমণ করার পর সে একইভাবে আবারও গোল একটা কোষে পরিণত হবে। গোল কোষে পরিণত হওয়ার পর সে আবারও সাইজন্টে পরিণত হবে। মানে এই ক্রিপ্টোমেরোজয়েট গুলো পরবর্তীতে আবার তার নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে অনেকগুলো নতুন নতুন নিউক্লিয়াস তৈরি করবে, যেই দশাটাকে আমরা বলবো হচ্ছে সাইজন্ট। সাইজন্ট থেকে সে আবারও সাইটোপ্লাজম তার চারপাশে নিয়ে নতুন কোষ তৈরি করতে থাকবে। তখন এটাকে আমরা ক্রিপ্টোমেরোজয়েট বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট।
এটাকে বলবো হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডটা তারপর আবার মুক্ত হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি তার মানে এরিথ্রোসাইটিক সাইজোগনির প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে প্রথমে স্পোরোজয়েড আসছিল, তারপর একটা মেরোজয়েড তৈরি হলো, এরপর সাইজন্ট দশা দেখতে পেলাম, এরপরে তৈরি হয়েছিল ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েডের পর থেকে ক্রিপ্টোমেরোজয়েডটা যখন নতুন একটা কোষকে আক্রমণ করে তখন থেকে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির দশাটা শুরু হয়ে যায়, সেই ধাপগুলো শুরু হয়ে যায় এবং তখন দেখা যায় যে এই কোষটা ধীরে ধীরে বড় হয়, নতুন সাইজন তৈরি করে থাকে এবং পরবর্তীতে সেটা তৈরি করে মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং সেটা পরবর্তীতে আবারও কোষটাকে বিদীর্ণ করে মুক্ত হয়ে যায়। এখন এরপরে যেটা ঘটে দেখা যায় যে এই যে নতুন যে মেরোজয়েড গুলো তৈরি হলো, এই মেরোজয়েড গুলো একটা সময় মোটামুটি 7 থেকে 10 দিন পর দেখা যায় যে সে ধীরে ধীরে রক্তস্রোতের মধ্যে সে যেতে থাকে। তার মানে হচ্ছে এই মেরোজয়েড গুলো তখন এই যকৃৎ থেকে বের হয়ে চলে আসবে রক্তস্রোতে আসা মানে হচ্ছে এই নালীর ভেতরে রয়েছে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাগুলোকে সে আক্রমণ করবে। লোহিত রক্তকণিকাগুলোকে যখন আক্রমণ করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন দেখি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি ঘটে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই যে এই স্পোরোজয়েড ছাড়া অন্য কোনো অংশ কি কোনোভাবে মশার দেহ থেকে আসতে পারবে? মনে করো আমি তোমাদেরকে বললাম যে যে মেরোজয়েড গুলো আছে, এরকম কোন মেরোজয়েড এটা কি মশা থেকে মানব দেহে প্রবেশ করতে পারে? মেরোজয়েড কি মশা থেকে মানব দেহে প্রবেশ করতে পারে? অ্যানসারটা ইয়েস বা নো, হ্যাঁ বা না হিসেবে কমেন্টে লিখে দিতে পারো। এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এরিথ্রোসাইটিক সাইজোগনি মানেই হচ্ছে সেটা লোহিত কণিকার বা লোহিত রক্তকণিকার ভেতরে ঘটবে। এখন লোহিত রক্তকণিকার ভেতরে কি ঘটতে পারে চিন্তা করে দেখো। যদি লোহিত রক্তকণিকার ভেতরে এরকম ভাবে কোন একটা চক্র ঘটে এবং এটা শেষ পর্যায়ে রক্তকণিকাটা ভেঙে নতুন নতুন কিছু জিনিস বের হয়ে আসে, তার মানে হচ্ছে লোহিত রক্তকণিকা কিন্তু কমে যাবে, লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যেতে থাকবে। এই কারণে ম্যালেরিয়া পরজীবী যদি কখনো আক্রমণ করে তাহলে তার সেই আক্রান্ত রোগীর দেহে রক্ত শূন্যতা অনেক সময় দেখা যায়, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা তখন নষ্ট হয়ে যেতে থাকে। এমনকি অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বেঁধে যায়, কারণ এই পরজীবীগুলোর যে কোনো একটা অংশে মেরোজয়েড গুলো যখন একটা রক্তকণিকার ভেতরে যায় তখন দেখা যায় যে সেটার বাহিরের দিকে এমন কিছু পদার্থ থাকে যেই পদার্থের কারণে রক্তের কণিকাগুলো একসাথে মিলে জমাট বেঁধে যেতে থাকে। জমাট বেঁধে গেলে হয় কি, তারা যে রক্ত জালক রয়েছে, যে নালীগুলো রয়েছে, সেই নালীগুলোর ভেতর দিয়ে ঠিক মতো যেতে পারে না, একটা জায়গায় জমাট বেঁধে যায়। তখন অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় লাল লাল ছোপ ছোপ দেখা যেতে পারে। তো আমি দেখি তোমরা যারা যারা কমেন্টে অ্যান্সার দিয়েছো তারা কি দিচ্ছ। একজন আছে ঢাকার দোহার থেকে, শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজ থেকে আছে একজন, ইম্পেরিয়াল কলেজ থেকে আছে জান্নাতুল তাহরিম, রোমান
লিখেছে না, মেরোজয়েড মশা থেকে মানবদেহে প্রবেশ করতে পারে না বলছে। জানাতুল তাহরিম বলছে পারে, মোহাম্মদ হোসেন বলছে পারে, নিহাদ বলছে পারে, রিমন বলছে পারে। আয়মান ভাই বলছেন আগেও ম্যালেরিয়ার বিষয়টি কঠিন লাগতো এবং এখনো লাগছে, দেখা যাক সেটা শেষ পর্যন্ত সহজ হয় কিনা। মোস্তাফিজুর রহমান বলেছে হ্যাঁ পারে। আচ্ছা, অনেকে বলেছো হ্যাঁ পারে। এখন চিন্তা করে দেখো, আমি এই যে মেরোজয়েড তৈরিটা প্রক্রিয়াটা বললাম সেটা আসলে কোথায় ঘটছে? সেটা কিন্তু মানুষের দেহে ঘটছে, প্রাণীর দেহে ঘটছে। মশার দেহ থেকে আসছে কি স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা মশার দেহে ঢোকার পর মশার দেহে কিন্তু মেরোজয়েড তৈরি হচ্ছে না, মানুষের দেহে তৈরি হয়। তার মানে মশার দেহে থেকে কিন্তু আমরা মেরোজয়েডটা পাবো না। মেরোজয়েড যদি এমন হয় যে মশা কামড় দেওয়ার ফলে মশা যখন রক্ত নিচ্ছে তার দেহে, তখন তার সাথে কিছু মেরোজয়েড যেটা রক্তের মধ্যে মিশে ছিল সেটা হয়তো তার দেহে চলে গেল। এখন তুমি হয়তো বলতে পারো যে তার দেহে চলে যাচ্ছে, এই মেরোজয়েডটা পরবর্তীতে আমার দেহে আবারও আসতে পারে, কিন্তু না, কারণ মশার যে পাকস্থলী রয়েছে তার ভেতরে মেরোজয়েডটা যাওয়ার পর সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে। কারণ এই মেরোজয়েডটা মশার দেহে থাকার জন্য না, এটা হচ্ছে মানুষের দেহে থাকার জন্য, এই পোষকটার দেহে থাকার জন্য। আচ্ছা, এখন দেখি যে এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে কি ঘটে। যে মেরোজয়েডটা আছে সেই মেরোজয়েডটা কি করবে, সেটা এরকম একটা নালীর মধ্যে এসে যাবে এবং সে রক্ত কণিকাকে আক্রমণ করবে। আক্রমণ করার পর কি হয় যদি দেখি, এটা যদি লোহিত রক্ত কণিকা হয়, দেখা যাবে যে সে আক্রমণ করার পর ঠিক একইভাবে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, বড় একটা কোষে পরিণত হচ্ছে। এই কোষটাকে আমরা বলবো হচ্ছে ট্রফোজয়েড। ট্রফোজয়েডের আসলে দুই ধরনের দশা থাকে। একটা দশা হচ্ছে এরকম, এর পরবর্তীতে দেখা যায় এর মাঝখানে একটা গহ্বর তৈরি হয়। যদি আঁকি, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আর তার ভেতরে হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর সেই কোষটা। দেখা যাবে যে তার ভেতরে এরকম একটা বড় গহ্বর তৈরি হয়ে গেছে। এটাও কিন্তু ট্রফোজয়েড দশা। এটা হচ্ছে ট্রফোজয়েড দশার একদম প্রাথমিক দশা, এটা হচ্ছে একদম শেষের দিকে ট্রফোজয়েডটা এরকম দেখায়। এখন দেখো, এই যে মাঝে যে একটা গহ্বর তৈরি হলো, এটা দেখতে কিন্তু অনেকটা আংটির মতো মনে হচ্ছে। আংটির ক্ষেত্রে যেরকম এই অংশটা থাকে এবং মাঝে আঙুল ঢোকানোর জন্য একটা জায়গা থাকে, তার মানে হচ্ছে এইখানে অনেক সময় দেখা যায় কিছু একটা বসানো থাকে। ঠিক একইভাবে নিউক্লিয়াসটা কিন্তু একদিকে চলে গিয়েছে এবং সেটা একটা আংটির মতো দেখাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সিগনেট রিং। এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে সিগনেট রিং। সেটা একটা সিগনেট রিং তৈরি করে। আচ্ছা, এখন এই সিগনেট রিং তৈরি করার পর কি ঘটবে, দেখা যাবে যে সিগনেট রিং এর মধ্যে যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা হঠাৎ করে নাই হয়ে যাচ্ছে। নাই হয়ে গেলে যেটা হবে, একটা ফাঁকা অংশ যদি না থাকে তখন দেখা যাবে যে কোষটা এরকম অবস্থায় আছে, তার কোনো নির্দিষ্ট আকার আকৃতি কিন্তু আর থাকবে না। এরপরে যেটা ঘটে যে এরপরে আমরা দেখতে পাই একইভাবে এই নিউক্লিয়াসগুলো অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। যেটা অনেকটা আমরা দেখেছিলাম সাইজন দশার ক্ষেত্রে। এখন এখানে বলে রাখি, সিগনেট রিংটা যখন থাকে না, যখন এই মাঝে গহ্বরটা নাই হয়ে যাচ্ছে, তখন এই জিনিসটার একটা আলাদা নাম হয়। এটাকে আমরা তখন বলি হচ্ছে অ্যামিবয়েড দশা। এবং এই অ্যামিবয়েড দশাটা যখন থাকে, তখন এই লোহিত রক্তকণিকার মধ্যে আমরা কিছু
কণা দেখতে পাই, এগুলাকে বলি হচ্ছে সাফনার্স কণা। সাফনার্স কণা যদি কোনো লোহিত রক্তকণিকার মধ্যে আমরা দেখতে পাই তখন সেটাকে কিন্তু আমরা বুঝতে পারি, তখন দেখে যে সেই মানুষটা ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে। সাফনার্স কণা দেখে আমরা সেটা মূলত শনাক্ত করতে পারি। এরপরে অ্যামিবয়েড দশাটার পরে সাইজন যখন তৈরি হয় দেখা যায় যে এই নিউক্লিয়াস গুলো আসলে পরিধির দিকে বৃত্তাকারে সাজানো থাকে, এরকম ভাবে বৃত্তাকারে সাজানো আছে এবং তার ঠিক মাঝখানে কিছু জিনিস দেখা যায়। সেই জিনিসগুলো হচ্ছে হিমোজয়েন। হিমোজয়েন কি? হিমোজয়েন হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রন অংশটা, সেই অংশটা কিছু বর্জ্য পদার্থ আকারে হিমোজয়েন হিসেবে সেটা মাঝখানে এসে জমা হয়ে যায়, কারণ হচ্ছে তার হিমোগ্লোবিনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এখন এই যে আমরা সাইজন দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে সাইজন, এই জিনিসটাকে আমরা বলি সাইজন। সাইজন থাকার মানে হচ্ছে নিউক্লিয়াস গুলোর চারপাশে সাইটোপ্লাজম জমা হতে থাকবে। সাইটোপ্লাজম জমে জমে নতুন একটা কোষ তৈরি হবে, যেটা আমরা আগের দশাগুলোর ক্ষেত্রে দেখে এসেছিলাম, আগের চক্রগুলোর মধ্যে দেখা যাবে যে এই ক্ষেত্রে যেটা হয়, এই কোষগুলো কিছুটা বাহিরের দিকে এরকম ফুলের মতো অংশ তৈরি করে ফেলে, ফুলের পাপড়ির মতো অংশ তৈরি করে। এই প্রত্যেকটা অংশের ভেতরে নিউক্লিয়াস গুলো চলে যায়। যেহেতু এটা দেখতে একটা ফুলের মতো, তাই এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে রোজেট দশা। এবং এই প্রত্যেকটা অংশ পরবর্তীতে ভাগ হয়ে গিয়ে নতুন কিছু কোষ তৈরি করবে। মানে এই অংশগুলো পরবর্তীতে এরকম ভাবে আস্তে আস্তে ভাগ হয়ে যাবে, প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু সাইটোপ্লাজম সহ নতুন একটা কোষে পরিণত হতে থাকে। যখন এটা নতুন একটা কোষে পরিণত হয় তখন সেখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক হতে পারে যে নতুন কিছু মেরোজয়েড তৈরি হচ্ছে, আরেকটা হতে পারে যে সেখানে কিছু গ্যামেটোসাইট তৈরি হচ্ছে। গ্যামেটোসাইটের মধ্যে দুই ধরনের গ্যামেটোসাইট তৈরি হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট আর একটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট। ম্যাক্রোগ্যামেটোসাইট কি? যেই গ্যামেটোসাইট গুলো থেকে পরবর্তীতে গ্যামেট তৈরি হবে এবং যেগুলো আকারে বড়, যার নিউক্লিয়াসটা এরকম আকারে একটু বড় হবে। আর মাইক্রোগ্যামেটোসাইট কি? যার আকারটা ছোট এবং যেটা থেকে পরবর্তীতে এক ধরনের গ্যামেট তৈরি হতে পারবে। এখন কোনটা থেকে কি তৈরি হয়? ম্যাক্রো যেটা, ম্যাক্রো থেকে পরবর্তীতে আমরা একটা ডিম্বাণু দেখতে পাবো, আর মাইক্রো থেকে আমরা পরবর্তীতে শুক্রাণু দেখতে পাবো। এবং একই সাথে বলে রাখি যে এই জিনিসটা তৈরি হওয়ার মানে এই না যে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা বন্ধ হয়ে যাবে, এমন কিন্তু না। সেখানে কিন্তু ছোট ছোট মেরোজয়েড তৈরি হচ্ছে। মেরোজয়েড গুলো কিন্তু আরো কিছু লোহিত রক্তকণিকাকে আক্রমণ করতে থাকবে। তার মানে হচ্ছে এটা একটা চক্র আকারে চলতে থাকবে এবং সাথে কিছু পরিমাণে গ্যামেটোসাইট তৈরি হতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই গ্যামেটোসাইট গুলো কোথায় যাবে? এই গ্যামেটোসাইট গুলো থাকবে হচ্ছে রক্তে। মনে করো এটা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট, এটা হচ্ছে মাইক্রোগ্যামেটোসাইট। এগুলো তো এখন রক্ত নালীতেই আছে। মনে করো যে একটা মশা তোমাকে যখন কামড় দিয়েছিল তখন সে তোমার দেহে স্পোরোজয়েড দিয়ে গিয়েছে। এরপরে অনেকদিন যাবার পরে তোমার দেহে যে হেপাটিক সাইজোগনি ঘটেছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটেছে, ঘটার পরে এখন তোমার কাছে গ্যামেটোসাইট রয়েছে। তোমার দেহের মধ্যে গ্যামেটোসাইট প্রচুর পরিমাণে তৈরি হয়ে রয়েছে, যেটা তোমার রক্তের স্রোতের মধ্যে ভাসছে। সেই মুহূর্তে যদি অন্য আরেকটা মশা এসে তোমাকে কামড় দেয় তখন কি ঘটবে? এটা যদি ত্বক হয় এবং ত্বকের নিচে রক্তনালী যদি এটা হয়, তখন দেখা যাবে মশাটা যখন তোমাকে কামড় দিবে তখন মশার দেহে তো রক্ত যাচ্ছেই,
একই সাথে এই যে গ্যামেটোসাইটগুলো, এই গ্যামেটোসাইটগুলো কিন্তু মশার দেহে প্রবেশ করতে থাকবে। তার মানে হচ্ছে মশার দেহে গ্যামেটোসাইটগুলো চলে গেল। এখন মশার ক্রপের ভেতরে গ্যামেটোসাইটগুলো জীবিত অবস্থায় থাকতে পারে, সেগুলো নষ্ট হয় না। কিন্তু অন্য কোনো অংশ যদি যায়, মনে করো এরকম অংশ সিগনেট রিং যখন আছে সেগুলো, মেরোজয়েডগুলো যদি যায়, তাহলে কিন্তু সেগুলো আর বেঁচে থাকবে না, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকবে। কিন্তু গ্যামেটোসাইটগুলো বেঁচে থাকবে। গ্যামেটোসাইটগুলো পরবর্তীতে তৈরি করবে হচ্ছে গ্যামেট, এবং পরবর্তীতে তৈরি হবে হচ্ছে জাইগোট, যেখান থেকে আরো অনেকগুলো ধাপের মাধ্যমে তৈরি হবে স্পোরোজয়েড। তার মানে হচ্ছে যে মানব দেহের মধ্যে যে সকল চক্র হওয়ার কথা ছিল, যে সকল ধাপগুলো হওয়ার কথা ছিল, সেই ধাপগুলো এতটুকু এসে শেষ হয়ে যাচ্ছে। একবার রক্তনালীতে স্পোরোজয়েড আসছে, তারপর সেটা যকৃতে যাচ্ছে, যকৃত থেকে লোহিত রক্তকণিকায় আসছে, লোহিত রক্তকণিকা থেকে সেটা আবার মশার দেহে ফেরত যাচ্ছে। এখন আমরা দেখব হচ্ছে মশার দেহে যাওয়ার পরে কি ঘটে। আমরা যদি দেখি মশার দেহে যাওয়ার পরে কি ঘটে, তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে আমি যখন লোহিত রক্তকণিকা আঁকছিলাম, তখন আমি এরকম একটা গোল লোহিত রক্তকণিকা আঁকছিলাম এবং তার ভেতরে আরেকটা কোষ আঁকছিলাম। আমি যখন যকৃতের কোষ আঁকছিলাম, তখন কিন্তু কোষ আঁকার সাথে সাথে আমি যকৃতের এক পাশে নিউক্লিয়াসটাও দেখাচ্ছিলাম, কিন্তু এই রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু আমি নিউক্লিয়াসটা দেখাচ্ছিলাম না। কেন দেখাচ্ছিলাম না তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। প্রশ্নটা খুবই সহজ। প্রশ্নটা হচ্ছে যে যকৃতের ক্ষেত্রে আমি নিউক্লিয়াস দেখাচ্ছিলাম, যকৃতের কোষের একটা নিজস্ব নিউক্লিয়াস, আর রক্তকণিকার ক্ষেত্রে আমি নিউক্লিয়াস আঁকছিলাম না। কারণটা কি তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো। ততক্ষণে আমরা দেখি যে মশার দেহের ভেতরে যাওয়ার পরে কি ঘটে। মনে করো এটা হচ্ছে সেই মশাটা, যে মশার দেহে গ্যামেটোসাইটগুলো প্রবেশ করেছে। গ্যামেটোসাইটগুলো প্রবেশ করার পর যেটা ঘটে, তখন শুরু হয় হচ্ছে গ্যামেটোগনি। গ্যামেটোগনির মানে হচ্ছে এখানে গ্যামেট তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, জাইগোটও তৈরি হবে। যেহেতু জাইগোট তৈরি হবে, তার মানে হচ্ছে মশা হচ্ছে একটা নির্দিষ্ট পোষক, মশা মাধ্যমিক পোষক হিসেবে কাজ করবে না। এখন যদি আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি, তোমরা কেউ আসলে উত্তর দিতে পারোনি। আচ্ছা, রোমান লিখেছো লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নাজমুস অনেক লিখেছো রক্তকণিকাটিতে নিউক্লিয়াস নেই। হ্যাঁ, উত্তর হচ্ছে এটাই যে লোহিত রক্তকণিকা আমি এঁকেছিলাম। লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য কিন্তু আমরা এর আগে পড়েছি। আমরা জানি যে মানুষের লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। এই কারণে আমি ওই চিত্রের মধ্যে কোনো নিউক্লিয়াস আঁকছিলাম না, কিন্তু যকৃতের কোষে নিউক্লিয়াস থাকে, এই জন্য আমি বারবার নিউক্লিয়াস আঁকছিলাম। তার মানে হচ্ছে যখন তুমি এরিথ্রোসাইটিক সাইজোগনির চিত্র আঁকছো, তখন কিন্তু নর্মাল কোষ ভেবে যদি নিউক্লিয়াস দিয়ে দাও, তাহলে কিন্তু পুরো চিত্রটা তোমাদের ভুল হয়ে যাবে। এখন দেখি একটা মশার দেহে ঢোকার পরে কি ঘটছে। মশকের দেহের যে পাকস্থলীটা, সেটাকে আমরা বলি হচ্ছে ক্রপ। এখন সেই ক্রপের ভেতরে কি ঘটে, ক্রপটা দেখতে মনে করো যদি এরকম হয়, তাহলে এখানে মনে করো আছে হচ্ছে পুং গ্যামেটোসাইট, এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোসাইট, মানে এটা হচ্ছে ম্যাক্রো, এটা হচ্ছে মাইক্রো।
কিছু অংশ তৈরি করছে, একটা অভিক্ষেপের মতো তৈরি করছে। বিষয়টাকে অনেকটা যে রোজেট দশার কথা বলেছিলাম তার সাথে তুলনা করে দেখতে পারো যে সাইটোপ্লাজম গুলো বাইরের দিকে একটা বাড়তি অংশ তৈরি করছে। বাড়তি অংশ তৈরি করার মানেই হচ্ছে এই নিউক্লিয়াস গুলো এই বাড়তি অংশগুলোর ভেতরে প্রবেশ করবে। এইটা গেল হচ্ছে পুং গ্যামেটোসাইট গুলোতে কি কি ঘটতে থাকে। এবং এরপরে দেখা যায় যে স্ত্রী গ্যামেটোসাইট, যেটা স্ত্রী গ্যামেটোসাইট থেকে যে ডিম্বাণুটা তৈরি হয় সেটা পরবর্তীতে একটা কোণের মতো অংশ তৈরি করে। তার এইখানে একটা কোণের মতো অংশ হয়। এই অংশটার কাজ কি? এই অংশটার কাজ হচ্ছে এই যে অভিক্ষেপগুলো দিচ্ছ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শুক্রাণুতে পরিণত হয়। এই শুক্রাণুগুলো এখানে এসে যুক্ত হয়। যুক্ত হওয়ার ফলে কি হয়? ব্যাপারটা দেখতে লাগে অনেকটা এই ধরনের। এখন যেহেতু ডিম্বাণু আর শুক্রাণু একত্রে মিলিত হয়ে গেল, তার মানে এখানে জাইগোট তৈরি হবে। জাইগোট তৈরি হওয়ার পরে, জাইগোট যখন তৈরি হয় তখন এই গ্যামেটোগনি অংশটা একদম শেষ পর্যায়ে এসে পড়েছে। তার মানে আমরা গ্যামেটোগনির প্রথমে কি দেখলাম? যে গ্যামেটোসাইটগুলো প্রবেশ করছে এবং দেখা যাচ্ছে যে পুং গ্যামেটোসাইটের ভেতরে নিউক্লিয়াসগুলো অনেকগুলো নতুন নতুন নিউক্লিয়াস তৈরি করছে এবং ছোট ছোট কিছু শুক্রাণু তৈরি হচ্ছে। আর ম্যাক্রো যে গ্যামেটোসাইটটা ছিল সেটা একটা ডিম্বাণুতে পরিণত হচ্ছে। ডিম্বাণুটা পরবর্তীতে একটা কোণ তৈরি করছে, এই কোণের মধ্যে শুক্রাণুটা এসে যুক্ত হচ্ছে। তারপরে কি হচ্ছে? একটা জাইগোট তৈরি হচ্ছে। জাইগোটটার ফলে পরে কি হবে? এরপরে ওকিনেট তৈরি হবে। ওকিনেট জিনিসটা কি? ওকিনেট হচ্ছে একটু লম্বাটে ধরনের কোষ যেটা জাইগোট থেকেই তৈরি হয়। মনে করো সেটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে। এই ওকিনেটটা প্রথমে নিশ্চল অবস্থায় থাকে, সে চলাচল করতে পারে না, কিন্তু কিছু সময় পর ওকিনেটটা চলাচল শুরু করে। সে চলাচল করে তারপর কি করে? সে দেখা যায় এটা যেহেতু মশার পাকস্থলী, তার মানে এখানে নিশ্চয়ই অনেকগুলো কোষ রয়েছে। আমরা যদি কোষগুলো আঁকি দেখা যাবে এটা হচ্ছে মশার পাকস্থলীর প্রাচীর, ক্রপের প্রাচীর হিসেবে আমরা বলতে পারি। এগুলো হচ্ছে প্রাচীরের কোষ। দেখা যাবে যে এই ওকিনেটটা এই প্রাচীর ভেদ করে ঠিক বাহিরে এখানে এসে অবস্থান করছে। এখানে এসে যখন সে অবস্থান করে তখন থেকে গ্যামেটোগনি পর্যায়টা শেষ হয়ে যায়। তখন থেকে শুরু হয় হচ্ছে স্পোরোগনি পর্যায়। তখন শুরু হবে হচ্ছে স্পোরোগনি পর্যায়। স্পোরোগনের মানে হচ্ছে এই অংশে আমরা দেখতে পাবো স্পোরোজয়েট কিভাবে তৈরি হচ্ছে। এখন দেখি এই অংশগুলোর কাজ এই ক্রপের ভেতরে শেষ। এরপরে যেটা ঘটবে সেটা ঘটবে হচ্ছে ক্রপের ঠিক বাহিরে। এবং যদি কখনো এই আক্রান্ত মশকিটাকে দেখা হয় তার ক্রপটাকে দেখতে মনে হবে অনেকটা এরকম। ক্রপের মধ্যে এরকম কিছু গোল গোল বাহিরের দিকে এরকম গোল গোল কিছু সিস্টের মতো অংশ আমরা দেখতে পাবো। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ওকিনেট গুলো ক্রপের বাহিরে এসে কিছু সিস্ট তৈরি করছে। তার মানে হচ্ছে যে এটা যখন বাহিরে আসে তখন সে চারপাশে একটা আবরণ তৈরি করে ফেলে এবং এটার নাম হচ্ছে ওকিনেট, এটার নাম হয়ে যায় ওসিস্ট। এখন এই ওসিস্টটা থেকে আমাদের স্পোরোজয়েড গুলো তৈরি হবে। এখন দেখি ওসিস্ট থেকে স্পোরোজয়েড কিভাবে তৈরি হয়। ওসিস্টের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাও বারবার বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হবে এবং তার চারপাশে অবশ্যই সিস্টের
আবরণীটা থাকবে। এই অংশটা থেকে আমরা এই অংশটা পাবো। অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হওয়ার মানে হচ্ছে অবশ্যই তার চারপাশে কিছু সাইটোপ্লাজম জমা হতে থাকবে। সাইটোপ্লাজম গুলো জমা হবে এবং আমরা দেখব যে জিনিসটা দেখতে অনেকটা হয়ে যাবে এরকম। তখনও কিন্তু স্পোরোজয়েড তৈরি হয়নি। এই কোষগুলো পরবর্তীতে রূপান্তরিত হয়ে স্পোরোজয়েটে পরিণত হয়। কিভাবে হবে? দেখা যাবে যে এই কোষগুলো ধীরে ধীরে লম্বাটে আকৃতির হয়ে যাচ্ছে এবং তারা পরিধির দিকে ধীরে ধীরে বিন্যস্ত হচ্ছে, অনেকটা এরকম ভাবে। এই প্রত্যেকটাই হচ্ছে ছোট ছোট কিছু স্পোরোজয়েট। পুরো সিস্টের ভেতরে অসংখ্য পরিমাণে স্পোরোজয়েট তৈরি হয়েছে। এই স্পোরোজয়েট গুলাই পরবর্তীতে দেখা যাবে যে মশার যে লালার রসের যে অংশটা রয়েছে সেই অংশের দিকে এই স্পোরোজয়েট গুলো চলে যেতে থাকবে। এটা হচ্ছে মশাটির দেহের গহ্বরের মধ্যে। গহ্বরের মধ্যে কি হবে? এই রোসিসটা একটা সময় ফেটে যাবে। ফেটে যাওয়ার ফলে স্পোরোজয়েট গুলো ধীরে ধীরে চলে যাবে হচ্ছে মশার মুখের অংশের দিকে। এটা যদি মশার মুখের অংশ হয়, এই অংশের দিকে এই স্পোরোজয়েট গুলো যাত্রা করে এখানে এসে জমা হবে। জমা হওয়ার ফলে কি হবে? জমা হওয়ার পরে দেখা যাবে যখন এই মশাটা, আক্রান্ত মশকিটা কোনো একটা সুস্থ মানুষকে কামড় দিচ্ছে, তখন এই অংশের মাধ্যমে, তার লালার মাধ্যমে স্পোরোজয়েটটা একটা মানুষের দেহে প্রবেশ করছে এবং তারপর আমরা প্রথমে যে সাইজোগনিগুলো দেখে এসেছি সেগুলো আবার ঘটতে থাকবে। তার মানে হচ্ছে স্পোরোগনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওসিস্ট থেকে স্পোরোজয়েটটা কখন কিভাবে তৈরি হচ্ছে। আর গ্যামেটোগনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে গ্যামেটোসাইট থেকে কিভাবে ওকিনেট পর্যন্ত তৈরি হচ্ছে। ক্রপের ভেতরের অংশটাকে আমরা বলছি হচ্ছে গ্যামেটোগনি। ক্রপের বাইরে গিয়ে যা ঘটছে এই পুরোটাকে আমরা বলছি হচ্ছে স্পোরোগনি। তাহলে এটা ছিল হচ্ছে একটা ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রটা কিভাবে ঘটে, কিভাবে সেটা মাধ্যমিক পোষক এবং একটা নির্দিষ্ট পোষকের মাধ্যমে থাকে। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি যে ম্যালেরিয়া যেটা পরজীবী সেটা আক্রমণ করলে কি হয়। ম্যালেরিয়ার পরজীবীটা আক্রমণের ফলে মূলত জ্বর হয়। এটা একটা জ্বর রোগ তৈরি করে। জ্বর হওয়ার মানেই হচ্ছে যে সেখানে শরীরে তাপমাত্রা বেড়ে যাবে। এখন ম্যালেরিয়া বোঝার সবচাইতে ভালো উপায় হচ্ছে ম্যালেরিয়ার ফলে জ্বর যখন আসে তখন প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটা হচ্ছে ম্যালেরিয়া হওয়ার প্রধান লক্ষণ। এবং আরো একটা লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে জ্বরটা নির্দিষ্ট সময় পর পর আসে। এমন যদি হয় যে তোমার আজকে রাতে জ্বর হচ্ছে, তাহলে দেখা যাবে যে পরদিন দিনের বেলা হয়তো তোমার শরীরে কোনো তাপমাত্রা বেশি নেই, সাধারণ অবস্থায় আছো, কিন্তু ঠিক রাতের বেলা এসে তোমার আবারও শরীর কাঁপিয়ে ধীরে ধীরে জ্বর আসতে থাকবে। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর জ্বর হবে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসতে থাকবে। এটা হচ্ছে একটা ম্যালেরিয়ার জ্বরের সাধারণ উপসর্গ বা লক্ষণ। তা আমি দেখি তোমরা কারা কারা আমার সাথে ক্লাসে আসো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারো। শিহাব হোসেন আছে পাবনা থেকে। আপন বলছি স্পোরোজয়েটের গঠনটা একটু বলো। স্পোরোজয়েটের গঠনটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। স্পোরোজয়েটের ক্ষেত্রে সবসময় যেটা শুধু মাথায় রাখতে হবে
সেটা হচ্ছে যে স্পোরোজয়েডের মাথাটা হয় হচ্ছে এরকম চিকন ধরনের বা সূচালো ধরনের। এর ফলে কি হয়, মশা যখন কামড় দেয় তখন তার লালারসের মাধ্যমে এমনও হতে পারে যে ত্বকের উপরের দিকে স্পোরোজয়েডগুলো অবস্থান করছে, তখন এই অংশটার মাধ্যমে ত্বকটাকে ছিদ্র করে সে কিন্তু ভেতরে চলে যেতে পারে। আবার যখন একটা কোষকে সে আক্রমণ করবে তখন কিন্তু এই মাথাটা দিয়ে সে আক্রমণ করে থাকে। তোমাদের লেভেলের জন্য এই জিনিসটা সবচাইতে জানাটা ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে যে স্পোরোজয়েড হচ্ছে মাকু আকৃতির হয়ে থাকে। চিটাগং থেকে আছে তৌহিদুল ইসলাম। আমার সাথে রোমান রয়েছে। নাজমুস অনেক বলছে বারবার ভুল করে মশা বলছি। হ্যাঁ, আসলে বারবার ভুল করে মশা বলে ফেলছি। এটা মশা কি হবে, কারণ স্ত্রী মশার দ্বারা এই রোগটা পরিবাহিত হয়ে থাকে। এখন এতক্ষণ তো বললাম হচ্ছে সাইজোগনি, স্পোরোগনি এগুলো কি। এখন তোমাদের যেটা মনে অনেক সময় প্রশ্নে আসে যে হিপনোজয়েড কে। হিপনোজয়েড জিনিসটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে যকৃৎ কোষে আক্রমণ করেছে যখন পরজীবীটা, তখন দেখা যায় যে সেই জিনিসটা কোনো প্রকারের লক্ষণ প্রকাশ করে না, তারা সেখানে সুপ্ত অবস্থায় অনেকদিন ধরে থাকে। তো সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হিপনোজয়েড। আর ম্যালেরিয়ার প্রতিকারের ক্ষেত্রে যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো মশার ক্ষেত্রে, শুধু ম্যালেরিয়া না, মনে করো ডেঙ্গু জ্বর প্রতিকারের ক্ষেত্রে, ডেঙ্গু জ্বর যাতে না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমেই কোনো বদ্ধ জলাশয় রাখা যাবে না। ম্যালেরিয়া পরজীবীর যে বাহক অ্যানোফিলিস মশকি, তারা সাধারণত যে বদ্ধ জলাশয়গুলো থাকে, অল্প কিছু জায়গায় যখন পানি জমে থাকে সেখানে তারা ডিম পাড়তে পারে। সো ওই জায়গাগুলো পরিষ্কার করে রাখতে হবে। এবং একই সাথে মনে রাখতে হবে কেউ যদি জ্বরে আক্রান্ত হয় তাহলে তাকে যাতে আবার মশা কামড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাকে যদি মশা কামড়ায় তাহলে কিন্তু দেখা যাবে যে নতুন একটা মশা আক্রান্ত হচ্ছে এবং সেই মশকিটা কিন্তু পরবর্তীতে এই রোগটা ছড়াতে থাকবে। তাই সুস্থ হোক বা ম্যালেরিয়ার পরজীবী আক্রান্ত হোক, যাই হোক না কেন, তাদের কিন্তু অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানো উচিত, মশারি টাঙিয়ে থাকা উচিত। আর কিছু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যখন প্রজনন ক্ষেত্র যেগুলো আছে সেখানে আমরা কিছু ধরনের রাসায়নিক পদার্থ আছে যেগুলো দিলে মশকির যে ডিমগুলো রয়েছে সেই ডিমের থেকে লার্ভাগুলো আর বের হতে পারে না, লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশকিতে রূপান্তরিত হতে পারে না। এর ফলে এই রোগটা আর বেশি ছড়াতে পারে না। অ্যানোফিলিস মশার কিভাবে দমন করা যায় এটা হচ্ছে সেই পদ্ধতি। আচ্ছা, আমাদের সাথে যারা আছো তোমাদের যদি ম্যালেরিয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমাকে প্রশ্ন করতে পারো। এবং একই সাথে তোমাদের জানিয়ে রাখি যে আজকে আমাদের ওয়েবসাইটে একটা নতুন অংশ যুক্ত হতে যাচ্ছে, সেটা হচ্ছে এফএকিউ সেকশন। এফএকিউ সেকশনটা হচ্ছে যে তোমরা অনেকে অনেকগুলো ক্লাসের লিংক চেয়ে থাকো, অনেকে এটাও জিজ্ঞেস করে থাকো যে কিভাবে পড়াশোনায় মনোযোগী হবে, আবার অনেকে এটাও জানতে চাও কিভাবে লাইভ ক্লাসটিতে জয়েন করবে। তো প্রতিদিনই এরকম কিছু প্রশ্ন এসে থাকে, এরকম সাধারণ কিছু প্রশ্ন দিয়ে আমাদের এফএকিউ সেকশনটা তৈরি করা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের যাদেরই রয়েছে তারা কিন্তু তোমাদের উত্তরগুলো খুব সহজেই এফএকিউ সেকশন থেকে জেনে নিতে পারবে। তার মানে হচ্ছে আমাদের এই ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে যে জীবন চক্র আমরা দেখলাম সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মানব দেহে, মানব দেহের ক্ষেত্রে আমরা আবার দুভাগ দেখি, একটা হচ্ছে যকৃতে হয়, একটা হয় হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে, আরেকটা অংশ হয়ে থাকে হচ্ছে মশকির দেহের মধ্যে। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছিলে তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এবং প্রথম লাইভ ক্লাসে ছিল হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে। তো তোমরা যারা রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি দুর্গাপূজার শুভেচ্ছা, তোমাদের ছুটি ভালো কাটুক।